আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন একটি আয়োজন বিজ্ঞানিক আড্ডার প্রথম পর্বে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন নাজমুত সাদ লামিম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সীমান্ত, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের সম্পর্কে আমি কিছু কথা বলে নিই। ভাইয়া নটরডেম কলেজ নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছেন এবং তিনি একজন বুয়েটিয়ান। আমি যদি ভাইয়ের রেজাল্ট সম্পর্কে একটু বলি, ভাই এইচএসসিতে ঢাকা বোর্ডে 19তম, ঢাকা ভার্সিটিতে ভাইয়া এই ইউনিটে 39তম হয়েছিলেন এবং বুয়েটে আপনার র্যাঙ্ক ছিল 261তম। 260। দুশো হ্যাঁ, ষাটতম 260। আচ্ছা, আজকে ভাই আমাদের এই পর্বে এসে আপনার কেমন লাগছে? প্রথমে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ভালো লাগছে আসলে স্টুডেন্টের সঙ্গে কানেক্ট হতে পারা, বা হচ্ছে কারেন্টলি যারা নর্ডিক বা বুয়েটের জন্য ট্রাই করবে। ইটস অলওয়েজ এ প্লেজার। সো আচ্ছা। ভালোই লাগছে। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি একটু বলি যে প্রথমে আপনি আপনার নিজের সম্পর্কে যদি কিছু বলতেন, আপনার শিক্ষা জীবন এবং বর্তমানে আপনি কি করছেন সেই সম্পর্কে যদি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আচ্ছা, আমি বুয়েট থেকে তড়িৎ কৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করছি। এখন আপাতত উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর তার আগে তো ধরো আমি ঢাকাতে ছিলাম। আর স্কুল কলেজ তো কাটছে ঝিনাইদহতে, ওখানে আমার প্রাইমারি এন্ড হাই স্কুল করা হচ্ছে। এই আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমাদের আজকের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে বিভক্ত। আমরা যেহেতু আপনার শিক্ষা জীবন সম্পর্কে আলোচনা করব, আপনার এই সাকসেসের পিছনে রহস্যগুলো শুনবো। আমরা আপনার সেকেন্ডারি লাইফ সম্পর্কে জানবো, আপনার কলেজ লাইফ সম্পর্কে জানবো এবং লাস্টলি আপনার ভার্সিটি লাইফ কেমন কেটেছে সেই সম্পর্কে জানবো। তো শুরু শিওর শিওর। করছি। আপনার সেকেন্ডারি লাইফের বিষয়টা নিয়ে ভাইয়া। আমি যদি প্রথমে আপনাকে একটি কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে আপনি কোন বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং ওই যে বিদ্যালয়ে মাধ্যমিক জীবনটা আপনি পার করেছেন সেখানে আপনার লাইফটা কেমন ছিল, আপনি কিভাবে এনজয় করেছেন? আহ, আমি বেনিপুর হাই স্কুলে পড়ছি ফ্রম 6 to 10। অ্যান্ড আই ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট। গ্রামে যেমন জীবন কাটে সবাই, ভেরি ইভেন্টফুল অ্যান্ড খুবই শান্তির আর কি। তো আলটিমেটলি হাই স্কুল পর্যন্ত জীবনটা এরকমই ছিল। ইট ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ভেরি সিম্পল। আর পড়াশোনা যদি বলো, স্কুলের টিচাররা, আই ওয়াজ রেগুলার ইন স্কুল। তো আই ওয়াজ ফার্স্ট ফ্রম 6 to 10 অলওয়েজ। তো আলটিমেটলি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ভালো সময় গেছে স্কুলে, আচ্ছা, স্কুলে। আপনার এই মাধ্যমিক জীবনে আপনি যখন পড়াশোনাটা করছিলেন তখন মানে কখনো কি মনে হয়েছে যে না, আমাকে বাংলাদেশের টপ পর্যায়ে যেতে হবে বা এই পর্যায়ে যাওয়ার জন্য আমার এখন থেকে রেগুলারলি পড়াশোনা করা উচিত, এরকম চিন্তা ভাবনা ছোটবেলায় ছিল কিনা? অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে টপ করতে হবে এরকম না, ঠিক, বাট দেয়ার ওয়াজ এ ড্রাইভ যে টু পুশ মাইসেলফ আউট। ধরো, ঠিক আছে, আমি তো স্কুলে এখন ফার্স্ট হচ্ছি, বাট আলটিমেটলি আমার তো আরো পরে কমপ্লিট করতে হবে। যেমন ধরো, এসএসসি তে বোর্ডে একটা প্লেসমেন্টের বিষয় আছে, বা অ্যাডমিশনের সময়। তো আলটিমেটলি ঠিক আছে, একটা ড্রাইভ ছিল, না ঠিক আছে, ইচ্ছা ছিল যে যতটুকু সম্ভব আলটিমেটলি নিজেকে পুশ করা, যতটুকু হওয়া পসিবল। তো ওইটাই, যে ফার্স্ট হওয়ার ইচ্ছাটা সেরকম না, বাট যতটুকু ভালো করা পসিবল এটাই। আচ্ছা ভাই, আপনার সেকেন্ডারি স্কুল লাইফে আপনি যখন পড়াশোনাটা করছিলেন তখন আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি, আপনি কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন? আম, আমি যতটুকু জানি আমার আমি তো শৈলকুপা থেকেই আমি সেম পাশাপাশি স্কুল। আমি যতটুকু হুম দেখেছি হুম যে হুম। ভাই আপনি মেধা উন্মেষণ প্রতিযোগিতাতে অনেক ভালো করছিলেন, আপনি উপজেলা পর্যায়ে আহ, ফার্স্ট হয়েছেন, হ্যাঁ। জেলা পর্যায়েও সম্ভবত ফার্স্ট হয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তোমার এই সাথে তো সম্পর্কে আমার ফার্স্ট মিটিং ছিল ঝিনাইদহতে গিয়ে, মোস্ট প্রবাবলি। তো ওইখানেও মেধান্বেষণে আমি তো জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তুমিও মোস্ট প্রবাবলি চ্যাম্পিয়ন হয়ে ঝিনাইদহতে গেছিলা। তো হ্যাঁ, আলটিমেটলি অলিম্পিয়াড থেকে শুরু করে ফিজিক্স, ম্যাথ এন্ড মেধান্বেষণ ট্রাই করছি যতটুকু পড়াশোনার পাশাপাশি করা পসিবল হয়। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল এট দ্যাট স্টেজ। তোমাকে আগে যেটা বললাম যে হচ্ছে একটু ড্রাইভ মাইসেলফ, যে নিজেকে পুশ করার যে বিষয়টা, যে ঠিক আছে, আমি তো স্কুলে ভালো করতেছি, লেটস লেটস গো টু কম্পিট উইথ আদার স্টুডেন্টস। তো মেধা অন্বেষণ বলো বা অলিম্পিয়াড বলো, এরকম কম্পিটিশন গুলো হেল্পস। হ্যাঁ, আমার মোটামুটি 8 9 10 এই 3 বছর কম্পিটিশন করছি, অ্যান্ড আই গট এ প্লেস ইন অলিম্পিয়াড অ্যান্ড বোথ মেধা অন্বেষণ পরীক্ষা। তো আচ্ছা হ্যাঁ, ইট হেল্পস, ইট রিয়েলি হেল্পস। আচ্ছা, আপনি এই
মানে যেই অলিম্পিয়াড বললেন বা মেধা অন্বেষণে বা বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো আছে এখন বর্তমানে যারা ক্লাস 6 to 10 আছে তাদের জন্য এইটার গুরুত্ব আপনি কতটুকু মনে করেন, এবং তারা কি এটাতে পার্টিসিপেট করলে তাদের লাইফে একাডেমিকের পাশাপাশি যদি এটাতে পার্টিসিপেট করে তাদের জন্য কি ক্ষতি হবে নাকি বরং আরো সুবিধা বয়ে এনে দিবে? আপনি যদি আপনার সম্পর্ক মানে এই দেখো, অভিজ্ঞতা থেকে দ্যাট কিছু বলেন। হ্যাঁ। দ্যাট পার্ট ওয়াজ এ ভেরি পজিটিভ এক্সপিরিয়েন্স ফর মি। তো আমি যতগুলো অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি, ফার্স্টে হচ্ছে দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড হইতে পারি নাই, বাট আফটার দ্যাট আস্তে আস্তে গ্রাজুয়ালি ভালো হয়েছে। তো ফিজিক্স অলিম্পিয়াডের জন্য কুষ্টিয়াতে গিয়ে পার্টিসিপেট করতে হয়েছে। মেধা অন্বেষণে তো স্টেজ বাই স্টেজ, ফার্স্টে উপজেলা দেন জেলায়। তো আলটিমেটলি তুমি এই কম্পিটিশনটা ওই বয়সের জন্য আসলে দরকার। হুম, তো ওই বয়সের জন্য হুম, দরকার ইন দ্যাট সেন্স যে বইয়ের নলেজের বাইরেও আমার বয়সী স্টুডেন্টরা বা আমার সমসাময়িক যারা ইয়ে আছে, তারা তারা হচ্ছে তোমার কত দূর আগাচ্ছে বা তারা কোন দিকে যাচ্ছে, হুম, এটা একটা দেখার বিষয়। তো ইউ ক্যান ট্র্যাক ইউরসেলফ আউট যে তুমি আসলে কত দূর আগাচ্ছ। আর তুমি ড্রাইভও পাইতে পারো যে তোমার আলটিমেটলি ফিজিক্স ভালো লাগে বা ম্যাথ ভালো লাগে। তো ইউ ক্যান গো এ লং এক্স্যাক্টলি। ওয়ে। তো এই মোটিভেশনটা অনেক লং লাস্টিং হয়। তো 6 to 10 যারা আছে আমি অফকোর্স বলবো যে পড়াশোনার পাশাপাশি যদি সুযোগ হয়, বিজ্ঞান মেলা বলো, অলিম্পিয়াড বলো, এখন তো রিজনাল অলিম্পিয়াড অনেক হয় বিভিন্ন স্কুলে, প্রোগ্রাম, কলেজে। তো ইউ ক্যান পার্টিসিপেট, ইট রিয়েলি হেল্পস। আস্তে আস্তে তোমার যে কিউরিয়াসিটিটা আছে, কিউরিয়াসিটিটা গ্রো করবে আস্তে আস্তে। তো আচ্ছা। আই থিঙ্ক ইউ উইল পার্টিসিপেট, ইউ উইল হ্যাভ ফান। ওকে। তো আমরা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে স্পেশালি যারা ক্লাস 6 to 10 আছো তারা তোমরা তোমাদের একাডেমিক লাইফের পড়াশোনার পাশাপাশি স্পেশালি যে এক্সামগুলো হয় অলিম্পিয়াড বলো, মেধা অন্বেষণ বলো বা অন্য যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামে তোমরা পার্টিসিপেট করলে তোমরা তোমাদের নিজেদেরকে গ্রো করতে পারবে, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্নটা দেখা প্রয়োজন সেই স্বপ্নটা তোমরা এখন থেকে দেখতে শিখবে। আচ্ছা। ইয়েস। পরবর্তীতে আমরা আপনার কলেজ লাইফ সম্পর্কে একটু জানতে চাই। আমি যদি বলি যে ভাইয়া, আপনি যখন এসএসসিটা পাশ করলেন দেন আপনি মানে কিভাবে চিন্তা করছিলেন যে না আমার একটা ভালো কলেজে ভর্তি হওয়া লাগবে এবং সেখান থেকে একটা ভালো কিছু রেজাল্ট আনা লাগবে, মানে ওই সময় আপনার চিন্তাটা কেমন ছিল, আপনার এক্সপেকটেশনটা আচ্ছা, কেমন ছিল অ্যাবাউট একটু দ্য বলবেন? মোটিভেশন অফ নটরডেম। ইয়েস। তো নটরডেমের বিষয়টা ফার্স্ট সামনে আসে আমাদের মেদিনীপুর হাই স্কুলের উদয় ভাই। ভাই তখন আচ্ছা। ঢাকা মেডিকেল চান্স পাইছে মাত্র। তো হচ্ছে ভাইকে ট্র্যাক করলাম যে কি অবস্থা ভাইয়ের, হাউ হাউ ইজ পসিবল যে খুবই এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট, বিনপুর হাই স্কুল থেকে ঢাকা মেডিকেল চলে গেছে ভাই। হুম, তো আলটিমেটলি ভাইয়া নরডেমে ছিল, তো ওখান থেকেই ফার্স্ট নরডেম সম্পর্কে জানা এন্ড একটা আচ্ছা। ট্রাই করা। যে হচ্ছে আমি তো তারপরে তোমার নরডেমের জন্য আমি উদ্ভাসে কোচিং করছি কয়েক কয়েক সপ্তাহ বা কয়েক মাস। তো দ্যাট ওয়াজ হেল্পফুল। হুম, আই থিঙ্ক কোচিং করতেই হবে এমন না, বাট ইটস এ প্রসেস আর কি। তুমি আলটিমেটলি আস্তে আস্তে জানলা, তো তারপরে আগ্রহ যে হাউ টু গেট ইন। তো আচ্ছা। দেয়ার ওয়াজ সাম কোচিং যে গাইডেন্স দিচ্ছে, সো গো লুক আফটার ইট, যে কি হচ্ছে আলটিমেটলি দেখে আসি, এরকম একটা বিষয় ছিল। তারপর তো আচ্ছা। পরীক্ষা দিলাম, হুম, চান্স হয়ে গেল ওর মধ্যে। তো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। যাক, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া মানে এখন আমরা জানি যে আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আমরা আমাদের আচ্ছা এসএসসি আচ্ছা। পরীক্ষার্থীরা অনেকেই নটরডেমে প্রিপারেশন নিবে, বিশেষ করে আমাদের এলাকার, আপনার এলাকা, আমাদের পাশাপাশি এলাকার অনেক স্টুডেন্টই নটরডেমের প্রিপারেশন নিবে, নটরডেমের জন্য পরীক্ষা দিবে। তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে? আপনি তো নটরডেমে এক্সাম দিয়েছিলেন, আপনি মানে কিভাবে তাদেরকে সাজেশন দিবেন যে না তোমরা এইভাবে আগাও, তাহলে হয়তোবা তোমাদের নটরডেমে ভর্তি হওয়ার কোনো একটা চান্স থাকবে, একটু যদি বলতেন। আচ্ছা, নরডেমের জন্য আমি মূলত এসএসসি বোর্ড বইগুলাই ভালোভাবে পড়াশোনা রিভিউ করছি। দ্যাট ওয়াজ আর কি, এসএসসি পরীক্ষা দিয়েই তো আলটিমেটলি জিনিসটা, বইগুলো খুব ভালো মতো পড়া হয়েছে। তো ওইগুলাই রিভিউ করা, ম্যাথ গুলা দেখা, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ইনফ্যাসিস চার্ট যেটা সমস্যা আছে সেটা রিভিউ করা। এন্ড আমাদের তো রিটেন টেস্ট ছিল, তো আমি সেরকম ভাবে প্রিপারেশন নিছি। এখন মোস্ট প্রবাবলি এমসিকিউ পরীক্ষা হতে পারে। তো এমসিকিউ এর জন্য প্রিপারেশন অ্যাকর্ডিংলি নিতে হবে। প্রিভিয়াস এর কোশ্চেন অ্যাভেলেবল আছে সেগুলো দেখতে হবে। ভাইভা হয়, ভাইভার জন্য প্রিপারেশন নিতে হবে, মেন্টাল এবং ফিজিক্যাল। তো আলটিমেটলি ওভারঅল দ্যাটস নট এ ভেরি টাফ জব। তো অ্যাজ ইউজুয়াল এক্সামই হবে, অ্যাজ ইউজুয়াল ভাইভাই হবে। ইউ জাস্ট হ্যাভ টু সিট ইট অ্যান্ড ডু অল। প্রশ্নগুলো আচ্ছা। অ্যাকর্ডিং, মানে বাইরের কোনো কোশ্চেনও আসে না, জাস্ট এসএসসি বোর্ড বই থেকে আই থিঙ্ক কমন পাওয়া পসিবল। আচ্ছা। এন্ড ইফ ইউ ডু অল দিস, আই থিঙ্ক ইউ উইল ডু ওয়েল। ওকে, দ্যাটস এ গ্রেট সাজেশন। অ্যান্ড আমরা যদি আপনাকে বলি যে ভাই আপনি আপনার মেন্টাল প্রিপারেশনটা সে সময় কেমন ছিল যে আমার এনডিসি তে বাংলাদেশের টপ একটা কলেজে চান্স পেতে হবে? আচ্ছা সাপোজ ধরেন যে ভাইয়া আপনার এনডিসি তে চান্স হইলো না,
ঠিক আছে, ইন কেস হুম, হুম। তখন হইলো না, তখন আপনি কি করতেন এক্স্যাক্টলি? আপনি সাপোজ ধরেন যে আহ, এখন বর্তমানে অনেক স্টুডেন্ট আছে তো যাদের এনডিসি তে হবে না, হুম, তাদের উদ্দেশ্যে আপনি কি আচ্ছা, বলবেন? আচ্ছা। No, this is not the last thing. তো নরডেমের চান্স না হলে যে জীবন শেষ হয়ে যাবে সেরকম তো আসলে কোনো কথা নাই। আমি বুয়েটে বলো বা অ্যাডমিশন টেস্ট বা অন্য যে কোনো স্ট্যান্ডার্ডেই ধরি, নরডেমের বাইরে থেকে অনেকে অনেক বেশি ভালো করতেছে। তো আচ্ছা। নরডেম, দ্য স্পেশালিটি অফ নরডেম ইজ ইট গিভস ইউ এস প্ল্যাটফর্ম। তো ওই প্ল্যাটফর্মটা পাইলে অফকোর্স ইউ আর ফরচুনেট হইলে পাবা। আর নরডেমে না ঢুকতে পারলেও দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তো তুমি অন্য একটা ভালো কলেজে জয়েন করো। আর অ্যাকচুয়ালি জিনিসটা তো নিজের মধ্যে, তাই না? তুমি হুম। যেখানেই থাকো, যে পরিবেশেই থাকো, তুমি হ্যাভ টু ফোর্স ইউরসেলফ, ইউ হ্যাভ টু মোটিভেট ইউরসেলফ টু ডু ওয়েল। তো আই থিঙ্ক আচ্ছা। নরডেমের বাইরে গেলেও এখন তো আরেকটা অ্যাডভান্টেজ আছে। এখন এখন তো তোমার প্ল্যাটফর্মের অভাব নাই। তুমি এখন এই যে তোমার নিজেরই প্ল্যাটফর্ম আছে বিজ্ঞানী। তো আলটিমেটলি মানে গাইডেন্সের যে বিষয়টা নরডেম যেটা বেস্ট প্রোভাইড করে আমার স্টুডেন্টদেরকে, আই উইল গিভ দেম দ্য বেস্ট অপরচুনিটি ইন ইন্টারমিডিয়েট এডুকেশন। তো এখন এই জিনিসটা নরডেমের বাইরেও অ্যাভেলেবল। তুমি চাইলে অনলাইন অফলাইন যে কোনো যেভাবেই হোক নিজেকে প্রিপেয়ার করতে পারো ফর ফার্দার স্টেজ অফ ইউর লাইফ লাইক অ্যাডমিশন অর হোয়াট নট। হুম। তো আচ্ছা, আলটিমেটলি আপনার এই কথার ওইটাই সূত্র যে ধরে যদি একটু আসি, আপনি বললেন যে নটরডেম উইল গিভ ইউ দ্য বেস্ট অপরচুনিটি টু অ্যাডমিট ইন দ্য বেস্ট ইউনিভার্সিটি অর মেডিকেল কলেজ ইন বাংলাদেশ। ওকে, সেখান থেকে যদি বলি যে আপনার এনডিসি তে পড়াশোনার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট আচ্ছা, সম্পর্কে আচ্ছা। একটু বলবেন যে আসলে না, এনডিসি তে পড়লে আমি এই সুযোগটা পাচ্ছি, এই এনভায়রনমেন্টটা পাচ্ছি। আচ্ছা, এনডিসির স্ট্রং জোন হচ্ছে এনডিসির ফ্যাকাল্টি। হুম। তোমার ফিজিক্স বলো, ম্যাথ বলো, বাংলা, বায়োলজি, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট হ্যাজ ভেরি গুড টিচার্স। তো নরডেমের ক্লাস গুলো আইকনিক হয়, তুমি বোর হবা না। 1 ঘন্টা 2 ঘন্টা তুমি যতক্ষণ মানে ইউ উইল এনজয় ইন এ ক্লাস। তুমি 120 জন বা 145 জন একদমে বসে ক্লাস করতেছে, ইউ উইল নট ফিল দ্যাট দিস ইজ এ সো বিগ ক্রাউড। মানে হুম। টিচারদের ডেলিভারি স্টাইল, পড়ানোর ধরনটা মানে দ্যাটস সো গুড। এন্ড আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস। ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, আমাদের যে ম্যাথ গুলা, কেমিস্ট্রি অফকোর্স অ্যাভেলেবল ছিল। উই হ্যাভ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট আমি যখন বুয়েটে আসছি, তো তখন বুয়েটের 1-1 বা 1-2 কেমিস্ট্রি ল্যাব ছিল, কেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব ছিল। তো বলছে তোমরা তো এগুলো করেই আসছো নর্ডেমে যারা আসছো, তো এগুলো তো তোমরা আবার রিপিট করবো। তো ইট ওয়াজ দ্যাট গুড ইন এনবিসি যে হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারের কয়েকটা ল্যাবও আমি দেখা যাচ্ছে নর্ডেম থেকে করে আসছি। আর গ্রেট, গ্রেট। হচ্ছে একটা বিষয়, জবাবদিহিতা। আমার মনে হয় যে টিচাররা আলটিমেটলি তারা ট্রাই করে, দে ট্রাই টু ডু ওয়েল। জবাবদিহিতার মধ্যে দিয়ে যাইতে হয়। তো টিচারদের রিভিউ থাকে যে কোন টিচার ভালো করতেছে বা খারাপ। সো আই থিঙ্ক নরডেম ডেলিভার্স এ ভেরি গুড এডুকেশনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা। এন্ড কম্পিটিশনটা তো আর বললামই না। মানে নরডেমের পরিবেশটা এরকম যে অলওয়েজ ড্রাইভিং ইউ, যে তুমি সপ্তাহে 2টা করে এক্সাম হচ্ছে, হুম। ছোট ছোট সিলেবাসে। তো দেয়ার ইজ এ ড্রাইভ, ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু ওয়েল ইন দ্য নেক্সট ওয়ান। So teacher he helps. I think it's very good. It's very good for intermediate students. ওকে, গ্রেট, গ্রেট। এখন এই যে নটরডেমে যে আপনি পড়াশোনা এনভায়রনমেন্টের কথা বললেন, এখন বাংলাদেশে তো আমরা দেখছি যে টপ যেই কলেজগুলা বা টপ যে ইউনিভার্সিটি গুলা যেখানে মানে বেশিরভাগ ছাত্র যারা ভালো করতেছে তাদের মোস্ট অফ দেম আর নটরডেমিয়ান। এখন এই যে এইচএসসি যে এক্সামটা আছে, ইন্টার এক্সাম, ঢাকা বোর্ডে আপনি 19তম হয়েছিলেন। Around 19তম। 19 ছিল। ওকে। এখন সামনে কয়েকদিন পরে আমাদের ইন্টারমিডিয়েট এক্সাম শুরু হবে। যেই ছেলেটা বা যে মেয়েটা ইন্টারমিডিয়েটে একটি ভালো রেজাল্ট করতে চাই, লাইক আপনার মতো রেজাল্ট করতে চাই, একটা টপ রেজাল্ট করতে চাই, আপনি তাদের জন্য কি সাজেশন দিবেন? আসলে তারা কিভাবে পড়াশোনা করবে এবং শেষ সময় এসে তাদের প্রস্তুতিটা এক্স্যাক্টলি কেমন হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল স্টিক টু দ্য বেসিক্স। এইচএসসি তে তো আর এসএসসি এর মতো সার্টিন বই নাই। প্রত্যেকটা বইয়ের জন্য দেখা যাচ্ছে 9-10টা রাইটারের বই বাজারে চলে। তো আলটিমেটলি যে কোনো একটা বই খুব ভালোভাবে শেষ করা উচিত, স্পেশালি ফর সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যেমন ধরো ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি বলো, যে কোনো একটা বই তুমি A to Z শেষ করবা, তাইলে আর কি ওভারঅল একটা ধারণা পাবা। এবং কিছু কিছু চ্যাপ্টার, কিছু কিছু বইয়ের ভালো হয়। তুমি যদি খুব একটু ডিপে স্টাডি করো, ইউ নো দ্যাট। যেমন ধরো হুম। আমি হচ্ছে ফিজিক্স এর জন্য ইসহাক স্যারের বই ফলো করতাম, বাট স্থিতরির চ্যাপ্টারটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই তপন স্যারের বইটা বেটার ছিল। তো আমি হচ্ছে স্থিতরির চ্যাপ্টারটা পুরোপুরি তপন স্যারের বই থেকেই পড়ছি। তো আলটিমেটলি এইভাবে মোটামুটি বইয়ের বেসিকটা থাকলে হুম। এইটা হচ্ছে ফার্স্ট আর্ন করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো ফর টেস্ট পেপারস কথা ডিরেক্ট কেন বললাম, আলটিমেটলি যে কোনো এক্সামে ভালো করার জন্য আর কি সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অ্যানালাইসিস পাওয়ার।
তুমি কোনো এক্সাম পেপারটা যত ভালো অ্যানালাইসিস করতে পারবা, তোমার এক্সামের রেজাল্ট ভালো হওয়াটা তত বেশি প্রবাবল হয়ে যাবে আর কি। তো আচ্ছা ফার্স্ট তুমি প্রিপারেশন নাও বই, এন্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। আই থিংক ইট উইল বি ভেরি হেল্পফুল। আচ্ছা। এখন আপনি তো বললেন যে এইভাবে এইভাবে পড়াশোনা করলে আপনি বা আমি মানে যারা পরীক্ষা দিবে আর কি তাদের মানে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা থেকে যায়। আই হোপ সো। এখ- এখানে আমি যদি বলি যে আমি যে কলেজে পড়াশোনা করেছি বা আমাদের গ্রামের যে কলেজ গুলো আছে, এই কলেজগুলো একটি স্টুডেন্ট সে অনেক ভালো একটি রেজাল্ট করতে চায়, সে একজন নটোডেমিয়ানের মতো তার রেজাল্টটা সে করতে চায়। এখন পরিশ্রম সে করতেছে। এখন পরিশ্রমের পাশাপাশি এমন কি কি স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিটা ফলো করলে যে না আমি একজন নটোডেমিয়ানের সাথে কম্পিট করতে পারবো, আমি পরবর্তী যে অ্যাডমিশন এক্সাম হতে যাচ্ছে বা আমার ইন্টার যে এক্সামটা হবে তার মতো করে আমি আমার রেজাল্টটা করতে পারবো, এমন কয়েকটি স্ট্র্যাটেজি যদি আপনি ওদেরকে বলে দিতেন যে না তুমি এভাবে ভাবে পড়াশোনা করো তাহলে তুমি তোমার বেস্ট ফলাফলটুকু তুমি অর্জন করতে পারবা, প্লিজ। আচ্ছা, আমি সবসময় আসলে একটা কথাই বারবার বলতেছি, সেটা হচ্ছে স্টিক্স টু দ্য বেসিক্স। হুম হুম তো আলটিমেটলি তোমার নিজের পড়াটা তোমার যদি ভালো মানে বোঝা থাকে, হুম হুম তাইলে আলটিমেটলি তোমাকে আটকানো অত ইজি হবে না। সেই কম্পিটিশনই বলো বা সে এইচএসসি হোক বা যে কোনো অ্যাডমিশনই হোক। হুম তো ফার্স্ট ইউ ট্রাই টু আইডেন্টিফাই ইউর শর্টকামিংস। তোমার যে ম্যাথ বই, ফিজিক্স বই, কেমিস্ট্রি বই আছে, আমি যেহেতু বুয়েটের এই তিনটা সাবজেক্টের কথাই বারবার আসবে আসলে। হ্যাঁ হ্যাঁ তো আলটিমেটলি শর্টকামিংস গুলো ফাইন্ড আউট করা উচিত আমার মনে হয়, যে তোমার কোথায় ল্যাকিংস আছে। ইউ হ্যাভ টু গো থ্রু ইট। এন্ড তুমি দেখো, আমি বারবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে রিসোর্সের কিন্তু এখন অভাব নেই। হুম তো আমি ঠিক আছে, নরডেম যে জিনিসটা আমাকে ইজিলি প্রোভাইড করতেছিল, সেটা হয়তো আমি ওইখানে ইজিলি পাবো না। আই হ্যাভ টু ওয়ার্ক এ বিট মোর। আমার সার্চ করতে হচ্ছে আবার। ইনডিড আমি অবশ্য ইনডিড বুঝতেছিও না যে কোনটা হচ্ছে বেটার ইয়া। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখন তো সবকিছুই অনলাইনে, যেমন ধরো অর্ডেমের লেকচার গুলাও এখন ইয়েতে পাওয়া যায়, অনলাইনে ইউটিউবে অ্যাভেলেবল আছে। তো আচ্ছা তুমি চাইলে দেখতে পারো যে নরডেমের টিচাররা কিরকম পড়াচ্ছে। তো তুমি ট্যালি করতে পারো। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এক্সাম দেওয়া, বেশি বেশি এক্সাম দেওয়াটা আসলে হেল্পফুল। তুমি দেখা যাচ্ছে আচ্ছা এইচএসসির আগে একটা মডেল টেস্ট দিলা, তো এই জিনিসগুলো আসলে ইয়া করে যে রিয়েল টাইমে তুমি কিরকম পারফর্ম করতে পারো। এন্ড তোমার ইউ হ্যাভ টু মার্ক ইট, যে তোমার আলটিমেটলি শর্টকামিংস গুলো কোথায়, এন্ড ইউ হ্যাভ টু সলভ দ্যাট। আই থিঙ্ক টু সেলফ মোটিভেশনের জন্য এটুকুই না, যে ঠিক আছে যারা নিজেরা পড়তে চাচ্ছে, আমি নিজে নিজে নিজেকে ট্র্যাক করি। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প। এন্ড অ্যাডমিশন সিজনে আসার পরে তখন কম্পিটিশনটা ধরতেই হবে। তখন আলটিমেটলি কম্পিটিটিভ ওয়েতে আগাইতে হবে, কারণ সিট তো লিমিটেড, তাই না, ইউনিভার্সিটি। আচ্ছা, দ্যাটস অল। তাহলে আমরা বলতে পারি যে যারা ইন্টারমিডিয়েট এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে তাদের মেন যে কাজটা হবে সেটা হচ্ছে স্টিক টু দ্য বেসিক্স। তোমরা তোমাদের যেই রিসোর্সেসটা আছে একটি মৌলিক বই অনুসরণ করো, একটি ভালো বই অনুসরণ করো এবং বেশি বেশি এক্সাম দাও। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে নিজেকে ছোট ভাবা যাবে না, পরিশ্রমটুকু চালিয়ে যাও, তোমরা অফকোর্স নট, ইনশাল্লাহ। অফকোর্স নট। ইয়েস, ইয়েস। সিরিয়াসলি। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যে সেগমেন্টটা আমরা যাব সেটা হচ্ছে আপনার ভার্সিটি লাইফ। তো মাঝখানে যে সেগমেন্টটুকু আসে সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন লাইফ। আচ্ছা, এখানে আচ্ছা, আপনার একটা কোশ্চেন করে রাখি, সেটা হচ্ছে আপনি এনডিসি তে থাকাকালীন আপনার কোন সময় মনে হয়েছে যে না আমার বুয়েটে চান্স পাইতে হবে, আমার সেই অনুযায়ী আমার নিজেকে গড়ে তুলতে হবে, এটা যদি একটু বলতেন। নটরডেমের পরিবেশটাই এরকম যে সবাই আলটিমেটলি সামহাউ ক্রেজি, যে ঠিক আছে না, আই হ্যাভ টু গট এ প্লেস ইন বুয়েট। মানে এই ট্রেনটা বা এই যে ফিভারটা, এটা নটরডেমের মধ্যে খুবই প্রমিনেন্ট। তুমি নটরডেমে গেলেই বুঝতে পারবে যে পোলাপানি দেখা যাচ্ছে বলছে যে ঠিক আছে এটা তো বুয়েটে আসতে পারে। কোনো চাপ, আমাদের বললাম না যে উইকলি এক্সাম হইতো, তো আচ্ছা দেখা যাচ্ছে ফিজিক্স এক্সামের আগে কোন একটা ফ্রেন্ড আমাকে বলছে দেখ এই 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 কোশ্চেনটা দেখ বুয়েটে আসছে। তো উই ট্রাই টু সিট ডাউন টুগেদার এন্ড সলভ দ্যাট প্রবলেম। তো আলটিমেটলি বুয়েটের চিন্তা ভাবনা নর্ডেমে ঢোকার পর থেকেই, বাট ওইভাবে আলটিমেটলি বুয়েটের জন্য সিরিয়াসলি পড়াশোনা ওইটা টেস্টের পরে শুরু করছি, বা আচ্ছা আফটার কলেজ টাইম ইজ ওভার, যে দেখা যাচ্ছে রিভিউ করা আস্তে আস্তে। এন্ড এইচএসসি পরে পুরো দেবে, তখন তো তুমি বুঝতেই পারছো, হুম। জার্নি ইজ সেম ফর অল। আপনার কি কখনো কোনো বিষয় মোটিভেট করেছে যে না আমাকে বুয়েটে চান্স পেতে হবে বা আমাকে একটি ভালো রেজাল্ট করে দেখাতে হবে, কোনো মোটিভেটর বা কোনো মোটিভেশন ছিল কিনা? মোটিভেটর বলতে মাই মাদার, শি ওয়াজ এ ভেরি বিগ ডিল ফর মি। তো আম্মু আমাকে সবসময় খুব ভালো গাইড করছে। অ্যান্ড টিল বুয়েট, আম্মু অবশ্য 2018 সালে মারা গেছে আমি বুয়েটে চান্স পাওয়ার পরেও, ততক্ষণ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি অ্যাকশন অফ মাইন ওয়াজ ডিসকাসড উইথ মাই মাদার।
তো বলতে পারো যে আম্মুর সাথে ডিসকাশন করে ডিসিশন নিয়ে যে ঠিক আছে আল গো ফর ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার বুয়েট অফকোর্স ফার্স্ট চয়েস। অ্যান্ড আই ওয়াজ প্রেটি কনফিডেন্ট যে বুয়েটে যদি এক্সাম দিতে পারি আই থিঙ্ক আই মাইট হ্যাভ গেট এ চান্স। তো সেটাই পরীক্ষা দিচ্ছি, হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইট অল ওয়ার্ক আউট ওয়েল। I think she was the happiest person when she listened that you have got chanced in Buet. আই থিঙ্ক Okay. আচ্ছা, তাহলে ভাইয়া আপনি যে বললেন যে আমি আমি জানতাম যে না, আমি যদি পরীক্ষাটা দিই যে আমি বুয়েটে একটা প্লেস করতে পারি, আমি বুয়েটে চান্স পাবো হয়তো, মানে এই চিন্তাটা আসলে একজন মানুষের স্টুডেন্টের মাথায় কিভাবে আসতে পারে, এটা একটু যদি বলতেন। আচ্ছা, এই ক্যালকুলেশনটাও কিন্তু নরডেম থেকে আসছে। আচ্ছা। তো কি জন্য বলতেছি, ধরো নরডেম থেকে অন এভারেজ 300 350 বা কোনো কোনো বছর 400 স্টুডেন্ট বুয়েটে চান্স পায়। তো আমি যখন নরডেমে ফার্স্ট ইন করি, নরডেমে তো সেন্ট আপ পরীক্ষাগুলো হয়, তো আমার র্যাঙ্ক আর কি টপ 100 ছিল। তো একটা কনফিডেন্স ছিল যে ঠিক আছে নরডেম থেকে তো 300 বলে চান্স পাই, আমি হয়তো আই মাইট হ্যাভ গেট এ ক্র্যাক। তো আফটার টেস্ট পরীক্ষার পরে এই দেখো এইচএসসি তে ভালো করার পিছনে এরকম একটা মোটিভেশন ছিল কিন্তু। যেমন ধরো ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কসটা তো অনেক ইম্পর্টেন্ট, যে হুম হচ্ছে হুম। ফার্স্ট 12,000 মাইট সিট ফর বুয়েট এক্সাম। তো আমার আর কি ওর তখন একটা ভয় ছিল যে যে কোনো কারণে যদি এইচএসসি টা খারাপ হয়ে যায়। তো আই ওয়ান্টেড টু বি ভেরি ক্লিনিক্যাল ইন মাই ইন্টার এক্সাম। আমার নর্মের বেস্ট পজিশন ছিল 73, বাট আমি কিন্তু বোর্ডে 19 পেয়েছি। তো আলটিমেটলি দ্যাট ওয়াজ এ গুড থিং যে আই ট্রাই টু বি ক্লিনিক্যাল এন্ড বি সাকসেসফুল। কাজ করছে আলটিমেটলি। সো যখন এইচএসসি তে ভালো করলাম তখন কনফিডেন্স আসলেই বুস্ট আপ হচ্ছে, না ঠিক আছে যে আই থিঙ্ক বুয়েটে এবার হলেও হতে পারে, এরকম একটা আচ্ছা, বিষয়। এখানে যদি আমি একটা স্টুডেন্টের কথা বলি যে জেলা লেভেলে বা উপজেলা লেভেলে আছে, সে যদি এমন কোন এক্সামে সাপোজ, মানে আমার কথা, আপনার কথা অনুযায়ী বুঝতে পারতেছেন আপনি বাংলাদেশের টপ স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়েছেন, সেখানে আপনি অনেক ভালো রেজাল্ট করতেছেন, তার মানে তার দায়িত্বটা কি হবে যে না, সে এমন কোথাও এক্সামটা দিবে যে এক্সামটা দিলে যে না, সেখানে যদি সে ভালো করে, সে বুঝতে পারবে যে না আমি ভালো করতে পারবো, এই যে বেশি বেশি এক্সাম দেওয়ার একটা মন মানসিকতা তৈরি করা উচিত, নাকি বলেন হ্যাঁ, ভাইয়া? ট্রু টু সেট, মানে মনে হইতে পারে যে বেশি এক্সাম দেওয়াটা অনেক সময় স্ট্রেসফুল হইতে পারে। হ্যাঁ, অফকোর্স দ্যাট ইজ স্ট্রেসফুল, বাট হুম এট দিস স্টেজ আলটিমেটলি কিছু এক্সাম দেওয়া উচিত, মানে ফর হুম ফর নিজের মেজারমেন্টের জন্য, যে আলটিমেটলি হুম। আমি কোন স্টেজে আছি বা আমার কতটুকু পুশ করতে হতে পারে। এই আমার মনে হয় যে এই হিসাবটা সবার নিজেরটা নিজের কাছে করা উচিত, যে ঠিক আছে আমার কি করা উচিত বা আমি কোন স্টেজে আছি, আমার কতটুকু পুশ করা লাগে। আচ্ছা আচ্ছা, এই পর্যায়ে এসে যদি আমি আপনার ভার্সিটি লাইফ সম্পর্কে কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি তো বুয়েটে চান্স পেলেন, এখন বুয়েটে চান্স পাওয়ার পরে আপনার আমি যদি বলি আপনার প্রথম যে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে আপনি রেজাল্টটা যখন শুনলেন তখন আপনার মানে থট কেমন ছিল যে আপনি নাম চান্স পাইছি, মানে আমার এতটা ফার্স্ট খুশি ইমপ্রেশন, লাগতেছে? হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন, ইয়েস। I was real damn happy. A very tough অ্যাডমিশন সিজন, আলটিমেটলি যতই বলি যে কনফিডেন্ট ছিলাম, তাও আলটিমেটলি চান্স হওয়ার আগ পর্যন্ত তো আসলে একটা টেনশন কাজ করতোই। তো মোটামুটি এইচএসসি তে ভালো রেজাল্ট, ইয়া করা এক্সপেকটেশন, ফ্যামিলি ফ্রেন্ডস, টিচারদের এক্সপেকটেশন যে ঠিক আছে ইউ মাইট ডু ওয়েল। তো একটা এক্সপেকটেশন থেকে একটা প্রেশার ক্রিয়েট অফকোর্স হয়েছিল নিজের মধ্যে। তো ঠিক আছে, চান্স হওয়ার পরে প্রেশারটা রিলিজ হয়ে গেছে, আই ওয়াজ ড্যাম হ্যাপি, ঠিক আছে আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেল, ঠিক আছে নাও আই এম গোইং টু বি ইঞ্জিনিয়ার, এরকম একটা ওকে, এক্সপিরিয়েন্স। মাই দেন প্যারেন্টস আপনি, আর হ্যাপি বাট আই এম হ্যাপি। ওকে গ্রেট, দেন আপনি চান্স পেলেন, ভর্তি হলেন, আপনি যে বুয়েটে 4টা বছর কাটিয়েছেন, এটা আপনার কাছে কেমন গিয়েছে এবং এটাকে আপনি কিভাবে রেট করবেন, আপনার হাউ ওয়াজ ইউর বুয়েট লাইফ? বুয়েটকে আমি খুব হাইলি রেট করি। তার কারণ হচ্ছে দা পিপল অফ বুয়েট। বুয়েট আলটিমেটলি নট অনলি একাডেমিক, বুয়েট অনেক ভালো একটা সোশ্যাল লাইফও অফার করে। তো বুয়েট আমি হলে ছিলাম, রশিদ হলে ছিলাম, রশিদ 4001 নম্বর রুমে ছিলাম 4 বছর। তো আলটিমেটলি পোয়েট লাইফ ওয়াজ ভেরি ফুলফিলিং, বোথ ইন একাডেমিক এন্ড সোশ্যালি। তো ফ্রেন্ডদের সাথে 4 বছর খুবই ভালো সময় কাটছে, এন্ড মাঝে মধ্যে নস্টালজিক হয়ে যায়, যে ক্যাম্পাসে যাচ্ছিও মাঝে মধ্যে। তো বলতে পারো যে ওভারঅল যেটুকু এক্সপেকটেশন ছিল অনেক ক্ষেত্রে ফিল আপ হয় নাই, আবার অনেক ক্ষেত্রে অনেক বেশি পাইছি। বাট ইটস ট্রু যে বুয়েট গিভস এ প্ল্যাটফর্ম, বুয়েট তোমাকে এমন প্ল্যাটফর্ম দিবে যে তুমি আলটিমেটলি বাট তুমি যা ইচ্ছা হইতে পারবে আর কি এখানে। ইউ ক্যান বি দ্য আচ্ছা, ভেরি ভেরি বেস্ট পিপল। you have the best students surrounding you in Bangladesh, the most talented student in হ্যাঁ, Bangladesh. এইটা আসলেই ভালো ছিল বুয়েটে, মানে বুয়েটের মানুষগুলো আসলে অন্যরকম। তো এরকম হয় না যে তুমি আলটিমেটলি ডিসকাশন করতেছো বিভিন্ন রকম, ডিসকাশনের লেভেল থাকে বিভিন্ন রকম। তো আলটিমেটলি বুয়েটে কখনোই আই নেভার ফিল বোর্ড। তো বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন থট প্রসেস। তো বলতে পারো যে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টাইম, এন্ড আই রিয়েলি চেরিশ মাই বুয়েট লাইফ।
ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে আপনি যে 4টা বছর আপনি বুয়েটে কাটিয়েছেন, আপনি বুয়েট থেকে এমন কি কি শিখছেন যেটা আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলছে? কারেন্টলি এখন তো ধরো আলটিমেটলি আমার লাস্ট একাডেমিক এনভায়রনমেন্ট বুয়েটেই ছিল। এখন তো এখন আলটিমেটলি কখনো ফাইনালাইজ করি না যে কোথায় যাবো, হাই স্টাডিজে হয়তো যাবো। তো টিল নাও এখন যে ডিসিশন গুলো আসতেছে লাইফের, মেজর এবং মাইনর সবগুলোর উপরেই আসলে বুয়েট লাইফের একটা বড় ইম্প্যাক্ট আছে। যেমন ধরো, ও ফ্রম চুজিং হোয়াট টু ডু নেক্সট টু, ও ফ্রম নাও টু 5 ইয়ার লেটার, তো সবকিছুর উপরে একটা অফকোর্স বুয়েটের ইম্প্যাক্ট আছে। যে আমি দেখছি আমার চারপাশে যে আমি যে সোসাইটিতে বা আমি যে লাইনে আসতেছি সেই লাইনের যারা ছিল সিনিয়র্স তারা কোথায় আছে, কি করতেছে। তো এইটাই মেইনলি এফেক্ট করছে আমার ফিউচার লাইফ ডিসিশন মেকিং এ, যে হোয়াট আই 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 ডু আর হোয়াট আই মাইট ডু। আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আহ, আমি আসলে খুব ওপেন মাইন্ড নিয়ে বইতে এন্টার করছি। অ্যান্ড বের হওয়ার সময় এই জন্য আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। আই হ্যাভ লার্ন এ লট, আই হ্যাভ লার্ন টু বি সোশ্যাল, আই হ্যাভ লার্ন টু হ্যাভ মাই ওন ভয়েস। তো তুমি বলতে পারো যে নাও হোয়াট পার্সন আই অ্যাম, এর উপরে বুয়েটের অফকোর্স একটা বড় ইয়া আছে, ইম্প্যাক্ট আছে। ওকে, গ্রেট, এন্ড আই থিঙ্ক গ্রেট। ইটস প্রেটি পজিটিভ। ওকে, দেন এগেন বুয়েট একজন মানুষকে তার সাইকোলজিক্যালি বা সোশ্যালি বা অন্যান্য যে কোনো ভাবে একটা মানুষকে যে চেঞ্জ করতে পারে, আপনি সেটা নিশ্চয়ই ফিল অফকোর্স, করতে পারছেন। Okay, this is a great অফকোর্স। motivation for the upcoming students who want to get admitted in the BUET. So be serious, ওয়েলকাম। be positive, be industrious. You can get in the BUET and then you will be like our Lamin bhai. হ্যাঁ, আর শোনো, বইটা কিন্তু শুধু চিল আর চিল, ঠিক আছে? বইটা আসলে আসলে অনেক চিল করতে পারবা তো। আলটিমেটলি মানুষজন তো প্যারা কম দিবেই, সাথে অনেক অনেক মজা। আসো, বইটা আসো, ভালো লাগবে, Okay, কোনো প্যারা নাই। okay, indeed, indeed. ইনডিড, ইনডিড, হ্যাঁ। Okay, then আচ্ছা, এবার একটু একটা বিষয় আসি, সেটা হচ্ছে যারা বুয়েটে টপ করতে চায় বাট সে ঢাকার কোনো একটা ভালো কলেজে পড়ে নাই, সে একটা সাধারণ একটি কলেজে পড়ছে এবং অ্যাডমিশনে একটা ভালো ফলাফল অর্জন করতে চাই, সে এনডিসির একটা স্টুডেন্টকে টপকে যেতে চাই, সেক্ষেত্রে আচ্ছা, সে কি কি করতে পারে, সে কিভাবে পড়াশোনা করলে? অ্যানালাইসিস, ওকে, অ্যানালাইসিস, ইউ হ্যাভ টু ডু অ্যানালাইসিস। সো মাচ অ্যানালাইসিস। তোমার বুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে অনেক বেশি ধারণা থাকা উচিত। তো ইটস লাইক যে ইউ শুড নো যে কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, কোন চ্যাপ্টারে। আমি জানি যে এটা অনেক বেশি শোনাচ্ছে বলতে গেলে, বাট when you spend so much time with it, I think তোমার একটা ধারণা আসবে। তো মৃণাল ভাইয়ের কথা তোমাকে যদি বলি, মৃণাল ভাইয়া কিন্তু হচ্ছে ডিএম কলেজ থেকে পড়াশোনা করে ভাই একটা, হ্যাঁ, ভাইয়ার র্যাঙ্ক ইভেন আমার চেয়েও ভালো ছিল বিয়েতে। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতেও ভাইয়ার র্যাঙ্ক আমার চেয়ে ভালো ছিল। তো এটা ভাই আসলে আমার জন্য বিশাল বড় মোটিভেশন ছিল অলওয়েজ, ফ্রম প্রাইমারি টু টিল নাও বুয়েটে আসার পরও। তো ভাইয়ার কাছ থেকে যতটুকু বুঝতে পারছি যে ইটস পসিবল, যে তোমাকে নর্ডেমের বাইরে থেকে তুমি চাইলেই টপ পাইতে পারো। এন্ড আমার মনে হয় ভাইয়াকে আস্ক করলে ভাইয়া এরকমই বলবে যে ইউ হ্যাভ টু, যে ফার্স্টে যেটা বললাম, স্টিক টু দ্য বেসিক্স অ্যানালাইসিস করো, মানে এনাফ অ্যানালাইসিস করো, এক্সাম দাও, মডেল টেস্ট দাও। যেহেতু সময় এইচএসসির আগ মুহূর্ত পর্যন্ত তোমার বুয়েট নিয়ে এত বেশি টেন্স হওয়ার দরকার নাই, বা অ্যাডমিশন নিয়ে তুমি হচ্ছে এইচএসসি টা ভালো মতো দেওয়ার ট্রাই করো। বাট আফটার এইচএসসি ইউ গট টু বি কম্পিটিটিভ, কারণ আলটিমেটলি এখানে তোমার প্লেসমেন্টের বিষয়ে কথা হচ্ছে। হুম, এইচএসসি তে তোমার মার্কস ছিল যে 80% পাইলে এ প্লাস চলে আসবে, ইউ ক্যান আর্ন দ্য হাইয়েস্ট গ্রেড। বাট এখানে কিন্তু ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি। তো আলটিমেটলি তোমাকে অ্যানালাইসিস করতে হবে, নিজের শর্ট টার্মস গুলো মার্ক করে সেগুলা ম্যাচ আপ করতে হবে। অ্যান্ড গ্রাজুয়ালি তোমার যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, এই ইমপ্রুভমেন্টটা তোমাকে ট্র্যাক করা শিখতে হবে। যে তুমি ওকে, এইচএসসি পরে যে 3 মাস সময় পাচ্ছ, এই 3 মাসে প্রত্যেক উইকে বা মান্থলি তোমার যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে এটা তোমাকে মার্ক করা শিখতে হবে। তো ইফ ইউ ক্যান ডু ইট, আই থিঙ্ক ইউ উইল হ্যাভ এ ভেরি গুড অ্যাডমিশন সিজন। ওকে, গ্রেট, গ্রেট। তাহলে ভাইয়ের যে কথা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি কেউ এনডিসির একটা বাইরের স্টুডেন্ট বা একটা ভালো কলেজে পড়াশোনা করে নাই, তবুও যদি সে বুয়েটে টপ করতে চায় বা অ্যাডমিশনে একটা ভালো ফলাফল অর্জন করতে চায়, হি হ্যাজ টু ডু অ্যানালাইসিস। ওকে, কোশ্চেন অ্যানালাইসিস বা পরীক্ষার অ্যানালাইসিস বা পরীক্ষাতে কিভাবে পরীক্ষা দিলে বা কিভাবে পড়াশোনা করলে সে ভালো করবে, এই অ্যানালাইসিসটা তাকে খুব ভালোভাবে করতে হবে। ভাই একজনের উদাহরণ দিলেন, তিনি হচ্ছেন মৃণাল ভাই। তিনি একজন একটা গ্রামের কলেজ থেকে পড়াশোনা করে সম্ভবত টপ 200 ছিলেন, সম্ভবত টপ টু হ্যাঁ, হান্ড্রেড ভাইয়া বুয়েটের 198 ছিল তো ওয়ান ভাইয়ের, নাইনটি এইট। সিএসসি বুয়েট সিএসসি। তো ultimately হি ওয়াজ আমাদের আইডল, সবার আইডল। হ্যাঁ, ইয়েস, হি ওয়াজ ভেরি আওয়ার মাচ। আইডল। হি ইজ আওয়ার আইডল এন্ড হি উইল বি দ্য হি আইডল অফ স্টিল দ্য, ইজ, ইয়েস। ইয়েস। ওকে, তাহলে
কোশ্চেন অ্যানালাইসিস বা সবকিছু অ্যানালাইসিস করে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং নিজেকে সে অনুযায়ী গড়ে তুলতে হবে, তাহলেই সে বা অ্যাডমিশনে বা বুয়েট লাইফে বা বুয়েট অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশনে সে টপ করতে পারবে। ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া আমরা পরবর্তীতে একটি কোশ্চেন করব, সেটা হচ্ছে এই যে বুয়েট লাইফ ওয়াজ এ গ্রেট টাইম টু ইউ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনডিসি লাইফ আই থিঙ্ক। কোর্স। এখন যদি বলি যে আপনি বুয়েট লাইফ এবং এনডিসি লাইফ এই দুইটার মধ্যে যে কোনো একটা লাইফ আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন লাইফটাকে বেছে নেবেন? এই কম্পারিজনটাই তো আসলে খুবই উইয়ার্ড একটা কম্পারিজন, কজ এনডিসি লাইফে আই ওয়াজ এ টিম, তো বুয়েট লাইফের টাইম লাইনটা অনেক বড় এবং হচ্ছে বলতে পারো যে এমন সময় বুয়েট লাইফটা ছিল। তো কাইন্ড অফ আই অ্যাম বিং মাইসেলফ, মানে আমার খোলস থেকে বের হওয়াটা বা বলতে পারো যে বিং সোশ্যালাইজড। তো বুয়েট লাইফটাই আলটিমেটলি বেশি অ্যাট্রাক্ট করে সবসময়। এনডিসি লাইফ আলটিমেটলি ইটস এ ভেরি মানে অলমোস্ট এ টাইপ, বাট আমি অফকোর্স বুয়েট লাইফটা চুজ করবো, কারণ বুয়েট লাইফটা আমার কাছে সোশ্যালি জাস্ট নট একাডেমিক্যালি, সোশ্যালি খুবই ইয়া ছিল, খুবই অ্যাট্রাকটিভ ছিল। অ্যান্ড নট ইভেন সোশ্যাল লাইফটাও ভালো ছিল, কারণ পড়াশোনার টিচার এনভায়রনমেন্ট টিচার এভরিথিং ওয়াজ ভেরি আইকনিক। বাট বুয়েট আই থিঙ্ক আই উড চুজ বুয়েট। কারণ ভ্যালিড কারণ যদি খুঁজতে পারো তাইলে দেখবা যে একই কারণ বলতেছে নর্ডেম বুয়েট, বুয়েট যে জন্য বেস্ট বলতেছে নর্ডেম কাছাকাছি চলে যাবে। বাট আই থিঙ্ক আমার জন্য বুয়েট ওয়ার্ক আউট ওয়েল, আমি বুয়েট চুজ করবো আলটিমেটলি। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, বুয়েটের আপনার যে লাইফটা কেটেছে, এখন যে বিষয়টা আসে যে আপনি অনেক এনজয় করছেন, অনেক আহ, ভালো কিছু শিখছেন, অনেক ইম্প্যাক্টফুল জিনিস আপনার লাইফে কাজ করছে। এখন যদি একটু বলি যে আপনার বুয়েট লাইফটা আপনার কাছে কেমন প্রেসার, মানে কেমন প্রেসার দিছে আপনাকে, বুয়েট কেমন প্রেসার দিছে, এবং একাডেমিক। এই হ্যাঁ একাডেমিক প্লাস আপনার অন্যান্য সব দিক থেকে, হ্যাঁ বুয়েট একাডেমিক প্রেসার দিবে, এই যে প্রেসারটা আপনার লাইফটাকে কিভাবে পরিবর্তন করছে? আচ্ছা, হ্যাঁ আলটিমেটলি এখন তো যেটা বলতে চাচ্ছিলাম না সেটা হুম, বলতে হচ্ছে, একাডেমিক আলটিমেটলি একাডেমিক্যালি প্রেশার যাবেই, সেটা তুমি বুয়েটে যাও বা অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাও। হুম, স্পেশালি যখন টার্ম ফাইনালের সময়টা যায় আর লাস্ট উইকস গুলো চলে, যেমন ধরো 13 or 14 থেকে যখন ল্যাব ফাইনালস গুলো হয় বা পিএল অ্যান্ড এক্সাম টাইম, তো ইনসেন্ট প্রেশার যায় আলটিমেটলি, এটা অস্বীকার করার কোনো বই নাই। দেখা যাচ্ছে একটা ভেরি বিগ টাইম লাইব্রেরিতে বা ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করতে করতে চলে গেছে। অ্যান্ড সামটাইমস ইট ওয়াজ স্ট্রেসফুল, সেম টাইম বিং এনজয়েবলও ছিল আসলে। ঠিক আছে, আই ডু এনজয়, আমি পড়াশোনাটা আসলে খুব বেশি প্রেশার হিসেবে কখনোই নিই নাই। তো বুয়েটে পড়াশোনা যে শুধু শুধু পড়াশোনা ছিল তা তো না, সাথে খেলাধুলা ছিল, বিভিন্ন ফাংশন ছিল, আর ফ্রেন্ডরা তো অলওয়েজ ছিল আড্ডা দেওয়ার জন্য। খাইতে যাইতে আমরা 2টা 3টে নাজিরা বাজার, পুরান ঢাকা তো পাশেই। হ্যাঁ হ্যাঁ তো আলটিমেটলি প্রেশার ছিল, অফকোর্স এটা অস্বীকার করার কোনো ওয়েই নাই। অনেক প্রেশার ছিল, সামটাইমস ইট ওয়াজ আনবিয়ারেবল, যখন ল্যাব রিপোর্ট জমা দিয়ে লাগতো, দেখা যাচ্ছে একদিন 2টা রিপোর্ট জমা পড়ে গেছে। তো ইনসেন্ট প্রেশার ছিল, বাট ইট ওয়ার্ক আউট ওয়েল। দেখা যাচ্ছে সবাই কাজ করতেছে, সবাই রাত দিন করতেছে, আফটার টাইম সবাই চিল করতেছে একসাথে। তো আমার মনে হয় যে ইফ ইউ গো উইথ দ্য ফ্লো, ইটস নট এ ভেরি ব্যাড আইডিয়া। তুমি আলটিমেটলি অনেক ইজিলি পার করতে পারো যদি তুমি হচ্ছে ইয়া করো। অ্যান্ড ট্রু টু সে, আমাদের এই সময়টাতে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে, কজ এভরিওয়ান ইজ লস্ট এট 25। তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে ভাই আপনার তো লাইফ সেট, নো ইটস নট। আমি এখন 25 বছর বয়স, আমার যদি এখন লাইফ সেট হয়ে যায় তাহলে আমি আর পরে কি করবো? তো ঠিক আছে যে ইটস ইটস ট্রু যে দেয়ার ইজ এ ডেফিনিট গোল, যে আমার সামনে একটা রাস্তা আছে যেটা হয়তো অনেকের চেয়ে ইজিয়ার। বাট এই বয়সটা তো আসলে এরকমই, তাই না? যে তুমি যখন ইউনিভার্সিটিতে পড়ো তোমার মধ্যে থাউজেন্ডস অফ থট আসে, তোমার থাউজেন্ড অফ লাইন তুমি দেখতে পারো, যে তোমার মনে হয় যে ঠিক আছে আই মাইট গো ফর ইট। তো ইউ ক্যান ট্রাই, ইউ মে গো উইথ ইট, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো একাডেমিক্যালি। তুমি তাছাড়াও বইতে তো একাডেমিক্যাল বিভিন্ন ক্লাস আছে, যেমন ধরো রোবোটিক্স আছে, আর্টিকলি আছে, তোমার হচ্ছে অন্টারপ্রিনিউর ডেভেলপমেন্ট ক্লাব আছে, ডান্স ক্লাব, মিউজিক ক্লাব, ইচ এন্ড এভরিথিং। তুমি যেই দিকে তোমার এক্সপ্লোর করার ইচ্ছা, ফটোগ্রাফি ক্লাব আছে। এন্ড আই থিঙ্ক এইগুলো আসলে ভেরি হেলদি। তো হুম, তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো। এন্ড বইটা দেখলাম রিসেন্টলি ইয়াও আসছে যে হচ্ছে আহ, তোমার একটা মানে যারা রিলিজিয়াসলি খুবই অ্যাক্টিভ হইতে চায় তাদের জন্য ওরা একটা ইয়া করছে, প্ল্যাটফর্ম দিচ্ছে, যে ঠিক আছে আমার আসলে ধর্মের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন আছে। তো এটা ভালো লাগলো যে না ঠিক আছে, যে আই উইল নট ফিল তোমার হচ্ছে আমি যে এখানে আউটকাস্ট হয়ে আসছি এরকম না। তোমার যদি কোনো কিছু ইন্টারেস্ট থাকে ইউ উইল ফাইন্ড লাইক মাইন্ডেড পিপল। হুম, তো প্রেশার ফিল করা বা যেটাই বলো, যে এই তুমি যদি ভালো একটা এরকম লাইফ পাও, ইউ উইল ফিল এ দিস লেট সেকেন্ড, তোমার আসলে প্রেশারটা অত ফিল হবে না।
তো এরকম সার্কেল তৈরি হয়ে যায় আলটিমেটলি ইউনিভার্সিটি। আমার মনে হয় এটা সবখানেই কম বেশি আছে, বুয়েটে জিনিসটা দেখে। গ্রেট, গ্রেট। আলটিমেটলি যত প্রেশারই থাকুক না কেন, যে একটা এনভায়রনমেন্টে থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারছি, প্লাস অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারতেছি, এই জিনিসটা অনেক অনেক বেশি কাজে লাগে লাইফের ক্ষেত্রে। ইয়েস ইয়েস, এন্ড টু সে যখন ফাইনাল ইয়ার বা ধরো 3 বছর বা 4 বছর হয়ে যায়, একটা জায়গায় অতিক্রম হয়ে যায়, তখন আলটিমেটলি তোমার অবসাদ আসতেই পারে যে ঠিক আছে আমি আর কতদিন এখানে স্টাক হয়ে থাকবো। বাট আই থিঙ্ক উই গেট স্টেবিলাইজড, আমরা আসলে ততদিনে বুঝে যাই যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, অ্যান্ড স্টার্ট টু রান টুয়ার্ডস দ্য গুড। তো ঠিক আছে, গুড লাইফ বা ইউনিভার্সিটি লাইফ ইন এ নাটশেল, আই থিঙ্ক কেউ যদি একটু একটু রাখে, একটু চেয়ারফুল বা ওপেন মাইন্ড থাকে, তাইলে আমার মনে হয় ইউনিভার্সিটি লাইফ বাংলাদেশে খুব একটা খারাপ যাবে, আচ্ছা, আই থিঙ্ক স্পেশালি বই। আই থিঙ্ক আপনার এই কথাগুলা যারা এসএসসি এক্সাম দেবে, পরবর্তীতে অ্যাডমিশন দেবে, তাদের জন্য অনেক ভালো একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, তোমরা ভাইকে দেখতেছো যে ভাই কতটা সুন্দরভাবে তার ভার্সিটি লাইফ পার করেছে, তোমরাও ইনশাল্লাহ একদিন বুয়েটে এত সুন্দরভাবে তোমাদের ভার্সিটি লাইফটা পার করতে পারবে। ইনশাআল্লাহ দোয়া করো ইনশাল্লাহ। সীমান্ত আমার জন্য। আফিয়ামানিল্লাহ। ভাই, লাস্টলি আপনাকে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে এই যে আপনি বুয়েট লাইফ শেষ করেছেন, আপনি এনডিসি একজন প্রাক্তন নটোডেমিয়ান, আপনি প্রাক্তন বুয়েটিয়ান, আপনার কাছে আসলে বিষয়টা কেমন লাগে? যে না, আপনার কি কখনো নিজের কাছে এমন মনে হয় যে আমি অনেক কিছু পেয়ে গেছি, আলটিমেটলি আমি পরবর্তীতে যে যে কাজগুলো করি না কেন, এই বিষয়গুলো আপনার কাছে মানে কতটুকু মোটিভেশন হিসেবে কাজ করে যে না, আমি বাংলাদেশের টপ 2টা প্রতিষ্ঠান থেকে আমি আহ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি? হ্যাঁ, ইটস ট্রু। তুমি যেটা বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি সীমান্ত। ইট রিয়েলি, মানে তোমার যে কনফিডেন্সটা আছে, কনফিডেন্স এনাফ বুস্ট হয়। ধরো মাঝে মধ্যে যখন আই ফিল লো বা হচ্ছে মনে হয় যে সামনে ইটস এ ভেরি টাফ জব, হ্যাঁ, তখন সত্যি হ্যাঁ, যে সামটাইমস মোটিভেটস মি সো ওয়েল যে আমি এখান থেকে আলটিমেটলি আই হ্যাভ ডিড ওয়েল। যখন আমার পরিস্থিতি অ্যাডভার্স ছিল বা যখন আহ, আমার প্রবাবিলিটি আরো একটু কম ছিল যে আই ক্যান ডু ওয়েল, তখন আমি ভালো করছি বা একটা কম্পিটিটিভ একটা পরিবেশে মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে বাইরে হয়ে আসছি। তো আই থিঙ্ক আই ক্যান ডু এনিথিং, যেটা আমি টার্গেট ফিক্স করবো, আই থিঙ্ক আই উইল গেট ইট আউট। তো ইউ আর রাইট যে ঠিক আছে, এরকম একটা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করা আলটিমেটলি নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করে এন্ড নিজেকে ভ্যালিডেশন দেয় যে না, ইউ ক্যান ডু ওয়েল, ইউ উইল ডু ইট। ইনডিড, ইনডিড। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম, অনেক সাজেশন পেলাম। আশা করি আজকের যে দর্শকবৃন্দ যারা ছিলেন, বা সামনে এইচএসসি এক্সাম দিবে বা যারা সদ্য এসএসসি এক্সাম শেষ করেছো, তাদের জন্য অনেক কাজে লাগবে। ভাইয়ের এই গুরুত্বপূর্ণ মোটিভেশন গুলা বা গুরুত্বপূর্ণ যে সাজেশন গুলা তোমরা তোমাদের লাইফে প্রয়োগ করার মাধ্যমে আলটিমেটলি তোমরাও বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং ভালো একটি রেজাল্ট করে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করা বলো বা এলাকার মুখ উজ্জ্বল করা বলো, সব নিজেকে মানুষের মধ্যে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া বলো, সবকিছু করতে পারবে ইনশাল্লাহ। তো তোমাদেরকে ভালোভাবে হ্যাঁ, পড়াশোনা যারা করতে হবে। হ্যাঁ ভাইয়া, প্লিজ। এসএসসি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা শেষ হ্যাঁ, হলো মনে হয়, তাড়াতাড়ি রেস্ট হ্যাঁ, করো কিছুদিন, একটু ঘুরে বেড়াও। অনেক প্রেশার ছিল এক্সামের মধ্যে, আই নো। তো তারপরে আস্তে ধীরে প্রিপেয়ার হও নর্ডেমের জন্য, বা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু টার্গেট সাম গুড কলেজেস, তো তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে। খুব বেশি দরকার নাই, এসএসসি পড়াশোনা করলেই হবে। আর ইন্টারভিউ এর জন্য তুমি একটু অ্যানালাইসিস করো যে হচ্ছে এক্সামের ধরন কেমন থাকে, বা হচ্ছে ইন্টারভিউ হলে ইন্টারভিউ কিরকম কোশ্চেন আস্ক করতে পারে, বাট হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এগুলো আলটিমেটলি একটু দেখো। সো আই হোপ দেয়ার উইল বি এ ভেরি গুড ফিউচার ফর ইউর হেড, অ্যান্ড অল দ্য বেস্ট। দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আজকে এরই মাধ্যমে আমরা আমাদের যেই পডকাস্টটি ছিল আমরা সেটি শেষ করতে যাচ্ছি। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভাইয়া পরবর্তীতে ইয়ামানিল্লাহ। সম্ভবত হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। হ্যাঁ, ভাইয়া আমি যেন ট্রাই। বিশ্বের টপ ইউনিভার্সিটিতে ভাইয়ের অ্যাডমিশনটা হয় এবং ভাই বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারবেন এবং বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবেন। ওকে, দোয়া করো, থ্যাংক সবাই দোয়া করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। তো সুমন্ত। দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা, ভাই। আল্লাহ হাফেজ।